ফেসিবাদ সরকারের সময় তো আমি মাঠেই ছিলাম, ছাত্রদের সাথে ছিলাম, মিরপুর এলাকায় ছিলাম আমি জুলাই আগস্টে। এটা তারপরে এখানে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল চেয়ারম্যান হিসেবে, আরেকজন জেনারেলকে দেওয়া হয়েছিল। উনি সম্ভবত আগস্ট মাস থেকে মার্চ মাস পর্যন্ত ছিলেন। আমি তারপরে উনি হয়তো 8-9 মাস ছিলেন, তারপরে আমি এসেছি। এই মার্চ মাসের 5 তারিখে প্রোগ্রাম, আমি 9 তারিখে জয়েন করেছি। তো জয়েন করার পর আসলে যা দেখতে পেলাম, যেটা সারা দেশব্যাপী ছিল, কোথাও কোনো অফিসের সিস্টেম ছিল না, ডিসিপ্লিন ছিল না, প্রশাসন ছিল না, নিয়ম ছিল না। তাছাড়া প্রত্যেকটা অর্গানাইজেশনের সবকিছুই অনিয়মতান্ত্রিক ছিল। সেখানে দুর্নীতি ছিল, সেখানে সমস্ত লোকজনই যারা ছিল বেশিরভাগই সেই আমলে যারা অসৎ অবলম্বন করেছে, যারা ওই স্বৈরাচারের দোষর ছিলেন, যারা ওদের সহযোগিতা করেছিলেন, তাদের লোক ছিল। তো সুতরাং একদিনে তো আর সব ঠিক করে যায় না, আর একটা অর্গানাইজেশন তো সব মানুষকে একসাথে ঠিক করে যায় না। এটা স্বেচ্ছাসেবী সংগঠন, এটা আমাদের কাজ। আমরা ফরেনারদের সাথে কাজ করি, ফরেন এইডস আমাদের বেশি আসে, সুতরাং হঠাৎ করে বন্ধ করা যায় না। সুতরাং আমি এসে তখন আমার একটু বুঝতে সময় লেগেছে। তখন আমি ঠিক সবার মধ্যে আমি সেই রকম একটা যেরকম ইউনিটি থাকার কথা একটা অর্গানাইজেশন হিসেবে, রেড ক্রিসেন্ট একটা স্বেচ্ছাসেবী সংগঠন, এটার একটা মূলনীতির মধ্যে একতা একটা বিরাট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। সে একতাটা ছিল না, যার জন্য আমি সবাই আমাকে তথ্য দিচ্ছিল পিসমিল, মানে একটা সামগ্রিক বা কম্প্রিহেনসিভ তথ্য পাচ্ছিলাম না। তো এটা পেতে পেতে আমার সময় লেগেছে। কারা অনিয়ম করেছে, কিভাবে করেছে, সেই জিনিসগুলো আমার একটু বুঝতে সময় লেগেছে। তো আমি আসার পরে আস্তে আস্তে 2-3 মাস পরে দেখি আমি সবার সাথে একটু ঘনিষ্ঠ হলাম। ইররেসপেক্টিভ ফ্রম দি অফিসার্স টু ড্রাইভার, আমি চেষ্টা করেছি ক্লোজ দ্য গ্যাপস, যেটা বলে সেই চেষ্টা করেছি। সবার মধ্যে গ্যাপ কমিয়ে এনে আমি কাজ করার চেষ্টা করেছি। ফরেনারদের সাথে আমি খুবই ক্লোজ হয়েছি, ফরেনাররাও আমার সাথে খুব যথেষ্ট ক্লোজ। তারা আমার কাছে মনে হয়েছে এখন আগের চেয়ে, আমি আসার আগে যে পরিবেশটা ছিল, তার আগে তাদের একটা ভীতি ভয় ছিল যে হয়তো গোলমাল হতে পারে, ঝগড়া হতে পারে, মনোক্ষুণ্ণ হতে পারে। তাদের মধ্যে আস্তে আসছে। এবং এটাও ছিল যে তারা যে আমাদেরকে ডোনেট করবে, তারা যে গরিব দিকে যে সাহায্য করবে, সেই অনুদানটা আসলে সঠিকভাবে ব্যয় হবে কিনা, এটাও তাদের মধ্যে একটা সংশয় ছিল। আমার কাছে মনে হয়েছে আপনি প্রয়োজনে আপনি কথা বলবেন, জিজ্ঞেস করে দেখবেন। এখানে আমাদের অনেক দেশের আমাদের যে পার্টনার্স ন্যাশনাল সোসাইটির মধ্যে ব্রিটিশ আছে, আমেরিকা আছে, ডেনিশ আছে, কাতার আছে, সুইজারল্যান্ড আছে, সুইডেন আছে, অনেক দেশ আছে। তো নিশ্চয়ই আপনি এই অনেকের অফিসের ভিতরে আছে, আপনি কথা বললেই দেখবেন যে তাদের মধ্যে একটা আস্থা আছে। তারা যেই আস্থাটা আগস্টের আগে অতটা ছিল না, আর আগস্টের পর তো মোটামুটি সবই ছত্রভঙ্গ। তো ইনশাল্লাহ ওরা এখন এই আগস্ট হওয়ার আগে তো তারা এটা বুঝতে পারে না যে এত অনিয়ম হয়েছে। এই জুলাই আগস্টে বুঝতে পারলো তারা যে আসলে অনেক এই অনিয়মগুলো হচ্ছিল, তাদের কিছু করা ছিল না। তারা তো বিদেশি আমাদের সাহায্য হেল্প করে থাকেন। তো তারা বুঝলেও অতটা হয়তো বুঝতে পারেননি। বাট আমি আসার পর তারা সেটা আমার খুবই একটা কর্ডিয়াল রিলেশন হয়েছে। আমাদের রেড ক্রিসেন্টের যত পার্মানেন্ট স্টাফ যারা আছেন, তাদের সাথে আমার সম্পর্ক উন্নতি হওয়ার চেষ্টা করেছি আমি। এবং আমি মনে করি এখন এটার মধ্যে অনেকটা স্বচ্ছতা ফিরে এসেছে। এবং বিশেষ করে যারা সেই 15-16 বছর যাবৎ অনিয়ম করেছিলেন বা কোনো সাথে জড়িত ছিলেন, আপনারা জানেন এখানে অনেক বিদেশি ফান্ড আসে, বিশেষ করে মানুষের মানে দুর্যোগের জন্য, বন্যার জন্য এবং বিভিন্ন মহামারীর সময় আসে। বাট সেইগুলার ইউজ ঠিক হতো কিনা হয়তো আমরা নিশ্চিত না। বরং অনেক আলামত আছে যে অনেক অর্গানাইজেশনের অনেক সম্পত্তি আছে যেগুলির ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হয় নাই, এবং বিভিন্ন বিল্ডিং হয়েছে, অনেক কিছু হয়েছে, আমাদের লোক নিয়োগ হয়েছে, বদলি হয়েছে, এগুলি তো অনিয়ম হতো। তো আমি আস্তে আস্তে যেই লোকগুলো জড়িত ছিল তাদেরকে আমি চেষ্টা করেছি সুকৌশলে অন্য লেস
ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টে সরিয়ে দিয়েছি। মানে যাদের মাধ্যমে এই সুযোগগুলো ছিল, যেমন HR ডিপার্টমেন্ট, DR ডিপার্টমেন্ট, DCRM ডিপার্টমেন্ট, ফান্ড রেজিং ডিপার্টমেন্ট, ট্রেনিং ডিপার্টমেন্ট, ইয়াথ ভলান্টিয়ার ডিপার্টমেন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলি ছাড়া তো আর এটা হতে পারে না। এই হিউম্যান রিসোর্স ছাড়া তো আর আমাদের লোকজন আসতেও পারে না, যেতেও পারে, পোস্টিং হতে পারে না। আর যেই যেমন যেই সমস্ত কাজের প্রজেক্টগুলো আসে, যেই কাজ যে প্রজেক্টের মধ্যে করা হয় সেগুলি ডিল করে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং DCRM ডিপার্টমেন্ট। তো সেইগুলিতে যে লোকরা বসেছিল তারা বিগত আমলের অনেক সুবিধা নিয়েছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে। আমি ওদেরকে ওই জায়গা থেকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দেওয়ার ফলে তারপর আস্তে 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 সবার মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে আমার এখন হয়তো আর বদলি করার জন্য টাকা দিতে হবে না, হয়তো বা আমাকে একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার জন্য আমাকে আর অন্যায় আশ্রয় দিতে হবে না, অথবা কাকেও কোনো রকম খুশি করার মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে না। এভাবে সবাই আমি মনে করি এখন অনেকটা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। পরিবেশটা অনেক ফ্রেন্ডলি হয়েছে, সবাই সবার সাথে এখন সম্পর্ক ভালো। কিছু সংখ্যক যারা ছিলেন তারা অনেকটা আইসোলেটেড, অনেকে এই হেডকোয়ার্টারের বাইরে আছেন, অনেকে চাকরিচ্যুত হয়ে গেছেন, অনেকে পলাতক আছেন। আবার আমরা আমাদের যে অনেকগুলো প্রজেক্ট চলছে, আপনারা জানেন যে এটা একদিনের প্রতিষ্ঠান না, ওটা একটা প্রজেক্ট শুরু হলে কয়েক বছর সময় লাগে। যেমন কক্সবাজারে আমাদের প্রজেক্ট আছে, ওখানে PMO আছে, DRO আছে এবং ভাষাঞ্চলে আছে। এই সমস্ত প্রজেক্টগুলোর কাজ চলছে, সুতরাং চলমান। তো এইগুলির মধ্যে আমি এখন অনেক স্বচ্ছতা দেখতে পাচ্ছি এবং আমার যে নিরপেক্ষ দেখতে পাচ্ছি যে সমস্ত লোক নিয়োগ করে তারাও সেখানেও এখন স্বচ্ছতা আসছে। এটা হয়তো আপনি জানতে পারবেন, আপনি পরবর্তীতে আপনি বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে দেখবেন এবং এই তথ্যটা পাবেন। আর ভবিষ্যতে আমরা আরো কিছু রিফর্ম করার চেষ্টা করছি, যাতে করে এখানে কোনো সেগমেন্টের কোনো ডিপার্টমেন্টের কিছু লোক আছে যাদের হয়তো নিয়োগটা বৈধ ছিল না, অবৈধ ছিল। আমরা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। অপ্রয়োজনীয় লোক যেগুলো প্রয়োজন ছিল না সেগুলা কিভাবে তাদেরকে এখান থেকে বিচারের আওতায় আনা যায় সেই চেষ্টা করছি। আমাদের বোর্ড অফ মেম্বার্স আছে, বোর্ড মেম্বার আমরা আজকেও বসেছি, সিদ্ধান্ত নিয়েছি যে ভবিষ্যতে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমাদের সমস্ত আপনি জানেন অন্যান্য প্রজেক্টের সাথে আমাদের হাসপাতাল আছে, আমাদের মেডিকেল কলেজ আছে, এই সবগুলি থেকেই আল্লাহর রহমতে আমাদের উন্নয়ন শুরু হয়েছে। ওদের যেখানে নেগেটিভ ব্যালেন্স ছিল এটা আল্লাহর রহমতে এখন পজিটিভ ব্যালেন্সের দিকে আসছে। আমাদের সাশ্রয় হচ্ছে, সমস্ত ক্ষেত্রেই অর্থনৈতিক উন্নতি হচ্ছে, আমাদের সচ্ছলতা সক্ষমতা বাড়ছে। তা আমি মনে করি আপনারাও যে সহযোগিতা করেন, এই তথ্যগুলো মানুষের তুলে ধরেন। আমাদের যুব ভলান্টিয়ার যারা আছে তারাও এই আগস্ট জুলাই এই স্বৈরাচারের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারাও আছে ডিসঅর্গানাইজড, তাদেরও নেতৃত্ব ছিল না, নেতৃত্ব তৈরি হওয়ার মতো সুযোগ পাচ্ছিল না। তো আমি আশা করি তারা নেতৃত্বে এসেছে, তারা অত্যন্ত ডেডিকেটেড। সারা বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ আমাদের ভলান্টিয়ার আছে এবং আরো বেশি আছে আমাদের যে রেগুলার ভলান্টিয়ারই কয়েক লক্ষ, আরো প্রায় 8-10 লক্ষ হবে যারা ইরেগুলার ভলান্টিয়ার্স। তো সবাই এখন সতেজভাবে কাজ করতেছে এবং আমরা অপেক্ষা করতেছি যে আমরা কিভাবে এই আমাদের ভবিষ্যতের সামনে আমাদের রেসিডেন্সিয়াল সোসাইটির ব্রাঞ্চ কমিটি যেগুলো আছে, 68টা ব্রাঞ্চ কমিটি, সেগুলির মিটিং, সেগুলির ইলেকশনটা করা আমাদের প্রধান দায়িত্ব এবং চ্যালেঞ্জ, যেটা আমাদের দরকার। এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই কমিটিগুলো গঠন হয়ে গেলে সারা বাংলাদেশের 68টা ইউনিটের কাজ আর গতি আরো বাড়বে এবং আমাদের এখানে যখন সেন্ট্রাল বোর্ড কমিটি যখন আবার গঠিত হবে মানে নির্বাচনের মাধ্যমে, তখন আমি আশা করি বিদেশির আস্থা আরো বেশি আসবে এবং আমাদের স্বচ্ছতার জায়গা হবে। তো আমি মনে করি যে এটা আমাদের সঠিক পথে আমরা আগানোর চেষ্টা করছি। তো জুলাই বিশেষ করে যারা আহত হয়েছেন, অনেকে ডিসেবলড হয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছে, তো এদের ব্যাপারে আমাদের নিজস্ব ফান্ড থেকে তো আমরা খরচ করছি, কিন্তু বিশেষ করে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা ফান্ড এসেছে IFRC-র মাধ্যমে, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসছে। এটা P2H, পাথওয়ে টু হিলিং, এটা যত সময় আমরা
আনুমানিক কমসে কম 20 থেকে 25 কোটি টাকার মতো আমরা এখানে পাবো। আমরা এই অর্থটা এই আমাদের যারা আহত এদের কল্যাণে ব্যয় করবো, এদের পুনর্বাসনে করবো, এদের সাইকোসোশ্যাল স্বাবলম্বনের জন্য আমরা এই অর্থটা ব্যয় করবো বলে আমরা প্ল্যান করছি এবং আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমরা টাকাটা আসলেই আমরা মাঠে নেমে যাব, ওদের বিভিন্ন জায়গায় গিয়ে ওদেরকে আমরা সাহায্য শুরু করব। আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করছেন বা কি কি প্রবলেম ফেস করছেন, এগুলো কিভাবে উতরাচ্ছেন, হ্যান্ডেল করছেন? হ্যাঁ, আসলে ওই আমি যেটা বলছিলাম যে এসেই দেখি যে একটা আমার মানে এই প্রশাসন বা সংগঠনের প্রতি যে একটা সহযোগিতা করার মতো লোক ছিল না। কারণ যারা সহযোগিতা সঠিকভাবে সহযোগিতা করলে হয়তো আমি আরো সহজে আমরা আগেই আমি এটাকে সংগঠনটাকে আরেকটু সুন্দরভাবে মানে গড়ে তুলতে পারতাম। কিন্তু যেহেতু অনেকের মধ্যে অনিয়ম ছিল, দুর্নীতি ছিল এবং এই ধরনের অনেকে জিম্নি করে এটা চলছিল, কয়েকটা লোকের হাতে এই সংগঠনের জিম্নি ছিল। তো সেই জিম্নি দশা থেকে মুক্তি পেতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক সমস্যা হয়েছে। কারণ এখন তো আর সেই সংবাদপত্রের অবাধ স্বাধীনতা যেহেতু আছে, বিভিন্ন জায়গায় অনেক হয়তো আমি যেই কাজটা করি না সেই কাজটাও তারা বেনামি চিঠির মাধ্যমে বিভিন্ন জায়গায় তথ্য দিয়ে আমাদের সুনামকে, আমাদের বর্তমান যে বিডিআরসি যে কাজগুলো করছে সেটা এটাকে সুনামকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। তো আমি আলহামদুলিল্লাহ মনে করি যে তারপরেও অথরিটি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করছি, অথরিটি আমার উপর এখনো পূর্ণ আস্থা সাথে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে।